বাজার গরম রোহিঙ্গা ইস্যুতে। কোটি কোটি রোহিঙ্গা গিজগিজ করছে ভারতে, পশ্চিমবঙ্গে, এরম শুনছি। এবং এই কোটি কোটি রোহিঙ্গাদেরকে ধরার জন্য গোটা দেশ জুড়ে বিভিন্ন অপারেশন স্টার্ট হয়েছে। দুঃখের কথা যে এই রোহিঙ্গা থাকলে তো অবশ্যই ধরতে হবে। তো এই রোহিঙ্গা ধরতে গিয়ে বেশ কিছু বাংলা ভাষাভাষীর মানুষকে মধ্যেই যেন রোহিঙ্গা লুকিয়ে আছে এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে। এবং এই রোহিঙ্গা খুঁজতে গিয়ে অনেক অংশে ফাউল হয়ে যাচ্ছে। যে মানুষগুলোকে রোহিঙ্গা সন্দেহে ডিটেন করে আইদার ডিটেনশন ক্যাম্প না হলে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে, তাদের মধ্যে কেউ মুর্শিদাবাদ, কেউ মালদার, কেউ নদিয়ার, কেউ উত্তর দিনাজপুরের, কারো আবার গলায় তুলসীর মালা, কেউ আবার মতুয়া কার্ড হোল্ডার। এদের মধ্যে আবার একজন দেখলাম 1961 সালের দলিল, কারো আরেকজনের দেখলাম 1941 সালের, মানে ব্রিটিশ স্বাধীনতার আগে বোধহয় তিনি মালদার, তার দলিল। তো এরা সবাই নাকি রোহিঙ্গা। তো রোহিঙ্গা ধরতে গিয়ে একটা গোলমাল হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। দেখুন, রোহিঙ্গা তো ধরতেই হবে, কিন্তু রোহিঙ্গা ধরতে গিয়ে যে শেষে বাঙালিকে ধরে ফেলছি আমরা, মতুয়া কার্ড হোল্ডার ধরে ফেলছি, তুলসীর মালা ধরে ফেলছি, এইটা কিন্তু খুব সমস্যার। তো এটা একটু বোঝা যাক যে রোহিঙ্গা সমস্যাটা কত দূর গভীর এবং তার নেপথ্যে কী আছে। প্রথম কথা হলো, এই কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গিয়ে একটা যেন হিস্টেরিয়া তৈরি হয়ে গেছে। ভারতে কোটি কোটি রোহিঙ্গা গিজগিজ করছে, ছাদের নিচে রোহিঙ্গা, খাটে রোহিঙ্গা, কেষ্টপুর খালের পাশে রোহিঙ্গা, ঠিক আছে, বিভিন্ন রোহিঙ্গা কলোনি, এসব দেখছি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। তো সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা হলো 2 মিলিয়ন, মানে 20 লক্ষ। বোঝা গেল? গুগল করুন, দেখুন, প্রচুর রিপোর্ট আছে রোহিঙ্গাকে নিয়ে। 20 লক্ষ। এই 20 লক্ষ আসলে বছর কিছু আগে এই রাখাইন প্রদেশ, যেখানে রোহিঙ্গাদের আদি বাস, যেখানে ওনারা থাকতেন, সেখানে একটি জিনোসাইড হয়, গণহত্যা হয়। তো তারপরে রোহিঙ্গারা প্রাণ ভয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পালিয়ে যান। এখনও এই 20 লক্ষের মধ্যে 6 লক্ষ রোহিঙ্গা এখনও রাখাইন প্রদেশে আছে, 2025-এর ডেটা। আর 10 লক্ষ বাংলাদেশ, কক্সবাজারে বাংলাদেশ তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে। তো 16 লক্ষ এখানেই হয়ে গেল। 20 লক্ষের মধ্যে 6 লক্ষ রাখাইন প্রদেশে এখন, আর বাংলাদেশে প্রায় 10 লক্ষ সামথিং, 11 লক্ষর কাছাকাছি, আমি 10 লক্ষই ধরলাম। তো 16 লক্ষ তো এখানেই হয়ে যাচ্ছে। বাকি রইল 4 লাখ। এই 4 লাখের মধ্যে থাইল্যান্ড, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ছড়িয়ে রয়েছে। ভারতবর্ষে রোহিঙ্গাদের সংখ্যা হচ্ছে 50,000। কে বলছে এটা? আমি। ভারতবর্ষে রোহিঙ্গাদের সংখ্যা 50,000, এটা হোম মিনিস্ট্রি বলছে, এটা হোম মিনিস্ট্রির রিপোর্ট। এবং কোনো এক জায়গাতে আবার 70,000ও বলেছেন, অন্য, সেটা হোম মিনিস্ট্রির নয়, সেটা কিছু এনজিও বা কিছু তো এই 50,000-এর মধ্যে রোহিঙ্গা সব থেকে বেশি আছে, 6 থেকে 7,000 আছে জম্মুতে, 4,000 আছে হায়দ্রাবাদে, 3,000 আছে দিল্লিতে, 2,000 আছে হরিয়ানাতে, আর 1,500 প্লাস বলা হয়েছে সেটা আছে পশ্চিমবঙ্গে। তাহলে কোটি কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে, কেষ্টপুর খালের ধারে রোহিঙ্গা, এখানে রোহিঙ্গা, সেখানে রোহিঙ্গা, এটি একেবারে অতিরঞ্জিত এবং একেবারে মিসলিডিং ফ্যাক্ট। 1,500-এর ওপরে রোহিঙ্গা পশ্চিমবঙ্গে। দিল্লিতে যে 3,000 রোহিঙ্গার কথা বললাম, একটু কানেক্ট করতে পারবেন আপনারা বাস্তবের সাথে। সেটা হলো যে কোভিডের সময় আপনারা মনে থাকবে যে রোহিঙ্গাদেরকে ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন করার নামে একটা স্কিম এসেছিল। তার অ্যানাউন্সমেন্টের পরে যখন প্রচুর ক্রিটিসিজম হয়, তো সেইখান থেকে তারা উইথড্র করে। তো 1,500 রোহিঙ্গা পশ্চিমবঙ্গে। তো 1,500ই বা কেন? প্রশ্নটা এইখানে। ভারতবর্ষের সুরক্ষার প্রশ্নে একটি রোহিঙ্গাও বিপজ্জনক। প্রথম কথা হলো যে এই 1,500 হোক কি 50,000 হোক কি 70,000 হোক, যে রোহিঙ্গা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে আছে, তারা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মাটিতে এলো কী করে? এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশি বা ইললিগাল ইমিগ্রেন্টস যখন ভারতবর্ষে পাওয়া যাবে, তাহলে ভারতবর্ষ কি করে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে,
সেটা কি ওই বুলডোজারের মাথায় তুলে কাঁটাতার দিয়ে ছুঁড়ে ফেলা? তো সেটাই আমরা একটু জানার চেষ্টা করছি আমি এখানে। দুটো প্রশ্ন, কি করে এলো আর কি করা উচিত। তো কি করা উচিতটা আগে বলি। দেখুন, খুব পরিষ্কার গাইডলাইন। ধরুন দিল্লি পুলিশ বা গুজরাট পুলিশ কোনো একটি নির্ভরযোগ্য সূত্র থেকে, সোর্স থেকে খবর পেল যে অমুক জায়গায় কিছু বাংলাদেশি আছে। তো তারা বেসড অন ইনফরমেশন তারা সেখানে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করবে, অপারেশন চালিয়ে অ্যারেস্ট করে, সন্দেহ এবং সোর্স অ্যারেস্ট করে তারা ইনভেস্টিগেশনস করবে যে তাদের কাছে কি ডকুমেন্টস আছে, তাদের বাংলাদেশ কি মায়ানমার কিছু কানেকশনস আছে কি না, এবং ডকুমেন্টসগুলো কি। যদি দেখা যায় তাদের স্ট্রেট অ্যাওয়ে তাদের কাছে বাংলাদেশের কোনো ভোটার কার্ড বা বাংলাদেশ সম্পর্ককৃত কোনো কাগজপত্র আছে, তাহলে স্ট্রেট অ্যাওয়ে তাদেরকে ফরেনার অ্যাক্ট 1921 এবং পাসপোর্ট অ্যাক্ট 1951-এ মামলা দিয়ে দেবে সাথে সাথে। যদি দেখা যায় যে তাদের অন্য কোনো দেশের কোনো কাগজপত্র নেই, উল্টে তারা ভারতবর্ষের কাগজপত্র বানিয়ে ফেলেছে, পয়সা দিয়ে খুব সহজেই এগুলো বানানো যায়, আমরা সবাই জানি। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কেউ এই ধরনের পাসপোর্ট বলুন, ভোটার বলুন, আধার বলুন, খুব সহজে পাওয়া যায়। তো এইরকম ধরনের কোনো কাগজ তাদের কাছে আছে এবং তারা মনে করছে এগুলো ফেক ডকুমেন্টস। পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই এখানে যা হচ্ছে সেটাই হচ্ছে, যে সব কাগজপত্র কিন্তু তাদের এখানে এবং তারা মনে করছে এটা ফেক এবং সেই কারণে তাদেরকে অ্যারেস্ট করে দিচ্ছে। তো এই ফেক ডকুমেন্ট যদি তাদের থাকে, তাহলে সেই সন্দেহের বশে পুলিশ তাদেরকে IPC 420 ধারা লাগাবে। তার মানে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্ট এবং IPC 420, এই তিনটে ধারা দিয়ে তাকে FIR করবে, করে 24 ঘন্টার মধ্যে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রেজেন্ট করবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেসড অন দ্য অভিযোগ পুলিশের, তারা তাকে জুডিশিয়াল কাস্টাডি দেবে সেই ভিকটিমকে, মানে সেই অপরাধীকে, অথবা তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, এই শর্তে যে ফার্দার ইনভেস্টিগেশনসটা যেন কমপ্লিট হয়। কি ইনভেস্টিগেশনস? যে অ্যালিগেশনসগুলো দেওয়া হয়েছিল, পুলিশ দিয়েছে, তার ইনভেস্টিগেশনস। মানে যদি সেটা ফেক ডকুমেন্টস হয়, ভোটার কার্ড, আধার কার্ড, তাহলে ফরেন্সিক ল্যাবকে এনগেজ করতে হবে এবং ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে এবং তার রিপোর্টের জন্য ওয়েট করতে হবে। এবং মিনওয়াইল যেটা করতে হবে সেটা হলো FRO-কে ইনভলভ করতে হবে। FRO হলো কি, ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। সেইখানে তাদেরকে জানাতে হবে এই ব্যাপার, এবং তারা দেখবে যদি তাদের কাছে কোনো পাসপোর্ট থাকে বাংলাদেশের, তাহলে পাসপোর্টটা বা তার ভিসার মেয়াদটা উত্তীর্ণ হয়েছে কিনা সেই সংক্রান্ত, এবং এই FRO সে হোম মিনিস্ট্রিকে জানাবে, এবং হোম মিনিস্ট্রি মিনহোয়াইল সেখানে বাংলাদেশ হাই কমিশনারকে জানিয়ে বলবে, দেখো তোমার এই লোকগুলোকে পেয়েছি আমরা। মিনহোয়াইল ধরুন কাগজ চলে এসছে, হয়তো ফরেন্সিক ল্যাবের ফেক যে রিপোর্ট সেটা বেরিয়ে গেছে, যেটা ফেক, বলবে যে এই কাগজ তোমার কাছে ছিল, এই দেখো এর কাছে বাংলাদেশের এই কাগজ ছিল, এ তো স্টেট অ্যাওয়ে বাংলাদেশের, আর এর কাছে বাংলাদেশের কোনো কাগজ আমি পাইনি, ভোটার কার্ড বা আধার কার্ড, কিন্তু ও ইন্ডিয়ার কাগজ পাওয়া গেছে, ভোটার বা আধার, এবং এই ইন্ডিয়ার কাগজগুলো এই দেখো ফেক, তার কারণ এই দেখো ফরেন্সিক ল্যাবের রিপোর্টস। তো এর বেসিসে সে কনভিন্সড হবে, হওয়ার পরে সে বাংলাদেশ হাই কমিশনার বাংলাদেশের হোম মিনিস্ট্রির সাথে কোলাবোরেশন করে ডিপোর্ট করবে এবং BSF বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সকে হ্যান্ড ওভার করবে ইল্লিগাল ইমিগ্রেন্টসদের। এটা হলো রাস্তা। এইভাবে লাস্ট 30 বছর ধরে প্রচুর বাংলাদেশিকে আমরা কিন্তু পাঠিয়েছি, গুগল করুন পাবেন, কোনো রকম সমস্যা হয়নি, কারণ এটাই তো রাস্তা। যে কোনো সভ্য দেশ, ভদ্র দেশ, তার একটা পরিকাঠামো আছে, তার একটা আইন কানুন আছে, এবং সার্বভৌমত্বের প্রশ্নে, নিজের সিকিউরিটির প্রশ্নে সে ঠিক এইভাবেই ইল্লিগাল ইমিগ্রেন্টসদেরকে একেবারে ডিপোর্ট করে। যুগে যুগে করে এসছে, বছরে বছরে করে এসছে, 2024, 2023-এও করেছে। তাহলে হঠাৎ করে আজ এত কথা উঠছে কেন জানেন? অলরেডি বুঝে গেছেন। সেটা হলো এই যে ধাপগুলো বললাম, এই সব ধাপগুলো এখন এই কয়েকদিন ধরে বাইপাস করা হচ্ছে। কোর্টের ইনভলভমেন্ট নেই, ফরেন্সিক ডিপার্টমেন্টের ফেক ডকুমেন্টের কোনো রিপোর্ট নেই, FFRO ইনভলভ হচ্ছে না, বাংলাদেশ হাই কমিশনার ইনভলভ হচ্ছে না। স্ট্রেট অ্যাওয়ে মনে হচ্ছে STF-এর বা পুলিশের যে এই কাগজগুলো ফেক, এরা বাংলায় কথা বলছে, এই কাগজগুলো ফেক,
একেবারে বিএসএফের কাছে হ্যান্ডওভার করছে, এবং বিএসএফ ওই বুলডোজারের ছবি দেখলাম, আপনারাও দেখেছেন, বুলডোজারের মাথায় চড়িয়ে কাঁটাতার দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তা আমরা তালিবান বা আইএসআইদের কোনো গভর্নমেন্ট তো চালাই না। এই ভারতবর্ষ, এর একটা সংবিধান আছে, এর একটা নিয়ম আছে, এটা একটা কানুন আছে, এর একটা ফ্রেম আছে, যেখানে কোর্ট ইনভলভড হবে, বাংলাদেশ হাই কমিশনার ইনভলভড হবে, যেখানে ফেক ডকুমেন্টের জন্য প্রমাণ আসবে যেটা ফেক। আমি চাইলেই তো ওটা ফেক হয়ে গেল না, আমি পুলিশ, আমি চাইলাম ফেক, এটা মনে করলাম ফেক, অমনি ফেক, এবং এই ফেক ভাবতে গিয়ে তুলসীর মালা আর মতুয়া কার্ড হোল্ডারদেরকেও ফেক বানিয়ে দিচ্ছি। সমস্যাটা এই জায়গায়। রোহিঙ্গাদেরকে তাড়ানো, বাংলাদেশিদেরকে তাড়ানোর প্রশ্নে শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ কেউ এর প্রতিবাদ তো দূরের কথা, বরং সে চাইবে যে একটি বাংলাদেশি, একটি রোহিঙ্গাও যেন এখানে না আসে। এই ভারতবর্ষ বাঙালির রক্তে, মূলত বাঙালি এবং পাঞ্জাবির রক্তে তৈরি এই ভারতবর্ষ। এই দেশের মানে খুব ভালো জানি আমরা। এই দেশের সুরক্ষার প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কি করা উচিত এবং কি উচিত নয়, সেই পাঠ আমাদেরকে যেন কেউ না দেয়, অন্তত এটা আমার মনে হয়। তো এটা গেল যে কিভাবে প্রশ্নটা। প্রথম প্রশ্নটা এবার আসি, যে এই 50,000 রোহিঙ্গা কি বাংলাদেশি, কি 70,000 রোহিঙ্গা এই যে ঢুকলো, তাদেরকে তাড়াতে তো হবেই। তাড়ানোর জন্য প্রপার ফরম্যাটটা যদি লঙ্ঘিত হয়, তাহলে এই ধরনেরই ফাউল হবে, এই ধরনের মুখ পুড়বে। এবং মজার কাণ্ড, এর মধ্যে কয়েকজনকে পুশ ইন করা হয়েছিল, যাদের, এটা পুশব্যাক নয়, পুশ ইন, কোর্টের ইনভলভমেন্টে তাদেরকে ইন্ডিয়া গভর্নমেন্ট আবার ফিরিয়ে নিয়েছে। তার মানে ফাউলটা কোন জায়গায় হচ্ছে, মুখটা কোন জায়গায় পুড়ছে। তো আমরা এই ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা চাই সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে রোহিঙ্গাগুলোকে বেছে বেছে একেবারে চালান করা হোক, বাংলাদেশিদেরকে চালান করা হোক বাংলাদেশি সিকিউরিটি ফোর্সের কাছে। আমরা ফাউল চাই না, আমরা মুখ পোড়াতে চাই না, আমরা তুলসীর মালা আর মতুয়া কার্ড হোল্ডার, আমার স্বজাতি, আমার ভাই, তাদেরকে আমরা বাংলাদেশি আর রোহিঙ্গা দাগিয়ে দিতে তো চাই না। দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন, যে কি করে এই 50,000 রোহিঙ্গা হোক, কি 70,000 রোহিঙ্গা হোক বা বাংলাদেশি হোক, তারা ঢুকছে কি করে? এই প্রশ্নটা কিন্তু সবার আগে। দেখুন, সুরক্ষার প্রশ্নে, ভারতবর্ষের সুরক্ষার প্রশ্নে এরা কিন্তু সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। এইভাবে যদি বাইরে থেকে ঢোকে লোক, এরা ঢুকছে কি করে? এরা তো বর্ডার দিয়ে ঢুকছে, এরা তো মশা মাছি নয়, এরা তো অদৃশ্য ভূত নয় যে চলে আসছে হঠাৎ করে অ্যাপিয়ার হয়ে যাচ্ছে ভারতবর্ষের মাটিতে। তারা একটা বর্ডার দিয়ে আসছে। এই বর্ডারটা সুরক্ষার দায়িত্ব কার? উই পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের ট্যাক্সের টাকায় আমরা বিএসএফ নামক একটি অর্গানাইজেশনকে ন্যস্ত করেছি ভারতবর্ষের সুরক্ষা এবং সার্বভৌমত্বের জন্য। তো এই কাজটি ফেলিওর কেন হচ্ছে? এই সুরক্ষার, ভারতের সুরক্ষার প্রশ্নে কেউ ঊর্ধ্বে নয়, বিএসএফ তো নয়, বিএসএফ তো আমার ট্যাক্সের টাকায় চলে, আমাদের ট্যাক্সের টাকায় চলে। দেখুন, ভারতবর্ষের আর বাংলাদেশের বর্ডার, এই প্রসঙ্গে বলে রাখি, খুব শর্টে বলছি, যে প্রায় 4,000 কিলোমিটার বর্ডার আছে। এই 4,000 কিলোমিটার বর্ডারের মধ্যে প্রায় 2,300 কিলোমিটার ভারতবর্ষ আর বাংলাদেশের, এই বাংলাদেশ আর ভারতবর্ষের হচ্ছে 4,500 কিলোমিটার, 4,300। আর পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডার হচ্ছে প্রায় 2,300। বাকিগুলো আসাম, মেঘালয় এবং মিজোরাম শেয়ার করে। এর মধ্যে ত্রিপুরা হলো সবচেয়ে বেশি, ত্রিপুরা প্রায় 800, মেঘালয় হলো 400, মিজোরাম হলো 300, আর আসাম হলো ওই 250 মতো। তো এই বর্ডারগুলোকে দিয়ে যে যদি একটি রোহিঙ্গা, একটি বাংলাদেশিও ঢোকে, কারণ বর্ডার পাহারা কিন্তু আসাম পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ দেয় না। ভোটার কার্ড, জাল আধার কার্ডে হয়তো এখানকার রাজনৈতিক নেতারা যুক্ত হতে পারেন, এবং যারা যারা যুক্ত তাদেরকে কঠোর শাস্তি এবং অ্যারেস্ট করা যেমন জরুরি, ঠিক তেমনিভাবে বিএসএফকেও কোশ্চেন করতে হবে যে কিভাবে এই রোহিঙ্গারা, এই বাংলাদেশিরা ঢুকছে। তার কারণ বর্ডার সুরক্ষার দায় একমাত্র তার। অনেকে বলেন বর্ডার অনেক বড়,
বর্ডার সম্পর্কে বলে রাখি, 95% বর্ডারি এরিয়ায় কিন্তু ইলেকট্রিক ফেন্সিং হয়ে গেছে, এই রিপোর্ট আছে, রিপোর্ট খুঁজুন পাবেন। 5% হয়নি। এই 5%-এর জন্য খুব মজার, এটা আমি জানলাম খুব রিসেন্টলি, এটা নিয়ে পড়লামও, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট একটা সিস্টেম তৈরি হয়েছে। তার জন্য তার কাজও শুরু হয়ে গেছে, যেখানে ড্রোন, যেখানে ফাইবার অপটিক, যেখানে নাইট ভিশন ক্যামেরা, যেখানে সিসিটিভি ক্যামেরা, এই সব দিয়ে থার্মাল কী সব আছে, এই সব দিয়ে ওই 5%কে কিন্তু অলরেডি ম্যানেজ করা হচ্ছে। তাহলে তারপরেও যদি এতগুলো কোটি কোটি যারা বলছে বাংলাদেশি ঢুকে যাচ্ছে, তাহলে এর দায়টা কার? এই সুরক্ষা প্রশ্নে, এই সুরক্ষা বিঘ্নিত হওয়ার প্রশ্নে আমরা সাধারণ মানুষ রাজনীতি চাই না। আমরা চাই একটি রোহিঙ্গা, একটি বাংলাদেশি, একটি জাপানিজ, একটি চীনা, যে কেউ হোক, এই ভারতবর্ষের মাটিতে তারা যেন ঢুকতে না পারে। তার জন্য যা করার করতে হবে, তার জন্য বিএসএফ যে করার, এবং এ তো করাও হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে প্রতিরক্ষা, ভারতবর্ষের প্রতিরক্ষাতে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয় এবং এত টাকা, এত লজিস্টিক দেওয়া হয় বিএসএফকে যে কল্পনার বাইরে। কি দেওয়া হয় না, তারা যা চায় তাই দেওয়া হয়। এটাই তো আমাদের ভারতবর্ষের বিউটি, যে সুরক্ষার প্রশ্নে আপনারা দেখুন, গুগল করুন, জানুন যে ভারতবর্ষ প্রতিরক্ষা এবং সুরক্ষাতে কি পরিমাণ অর্থ ব্যয় করে। তাহলে তারপরও যদি একটি রোহিঙ্গাও ঢোকে, খুব দুঃখের। এবং কিছু এটা নিয়ে রাজনীতি হয়, জমি দেয় না, অমুক দেয় না। দেখুন, জমি, বর্ডারের কাঁটাতার দিতে জমি লাগে না। আমি আবারও বলছি, আই রিপিট, কাঁটাতার দিতে জমি লাগে না, কাঁটাতার এমনিই দেওয়া যায়। আর রইল গিয়ে জমি হয়, দিতে হয় লজিস্টিকের জন্য, ক্যান্টিন বানানোর জন্য, বিএসএফের অফিস বানানোর জন্য। তো সে জমি নিয়েও রাজনীতি হয়, এবং একদম মিথ্যে কথা, জমি দেওয়া হয়। কিছু কিছু জায়গায় জমি জট আছে, হাইলি ডেন্সলি পপুলেটেড এরিয়াতে, তো যেখানে জমি আছে বিএসএফ সেখানে কিনেও তো নিতে পারে। তো যাই হোক, এই যারা জাল ডমিসাইল বানিয়ে দিচ্ছে, মানে জাল পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে, যে সমস্ত বাংলাদেশি ইলিগালগুলোকে ধরে সেটাকে ইনভেস্টিগেট করে কারা বানিয়ে দিয়েছে, সেটা যে দলেরই হোক, যে শাসক দল হোক কি বিরোধী দলের হোক, যারা এতে হেল্প করছে, তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং একটিও যাতে রোহিঙ্গা ঢুকতে না পারে সেই জন্য আমাদের বর্ডার যে বিএসএফ রয়েছে তাদেরকে আরেকটু সচেষ্ট এবং আরেকটু সতর্ক যাতে হয়, এই আশা করি। জয় হিন্দ।